হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আলোচনাটা মূলত সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং গভর্নমেন্ট সেক্টরে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চাইছো তাদের জন্য। এছাড়া যারা দীর্ঘদিন ধরে গভর্নমেন্ট সার্ভিসের এক্সামগুলোতে অ্যাপিয়ার করছো কিন্তু কোনোভাবেই সফল হতে পারছো না, তারাও এই ভিডিওটা দেখতে পারো। আশা করি তোমরাও যথেষ্ট উপকৃত হবে। তো গভর্নমেন্ট সেক্টরে ক্যারিয়ার তৈরি করার জন্য শুরুতেই যেটা প্রয়োজন সেটা হলো তোমাকে এই গভর্নমেন্ট সেক্টরের নিয়োগের জন্য যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় বসতে হবে। শুধু তাই নয়, সফলভাবে উত্তীর্ণও হতে হবে। কিন্তু তারও আগে যেটা প্রয়োজন সেটা কি? সেটা হলো এই পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসে, সিলেবাস কী কী পড়ব, কোথা থেকে পড়ব এবং নিজেকে কিভাবে এই পরীক্ষার জন্য সব রকমভাবে তৈরি করব সেটা জানা। তো আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে ডিসকাস করব এবং আলোচনার শেষে তোমাদেরকে একটা প্রপার স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা দিকভ্রান্ত না হয়ে সফলভাবে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো এবং এই পরীক্ষায় সফল হতে পারো। তো শুরুতেই তোমাকে যেটা করতে হবে, এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়োগের পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলোর মধ্যে থেকে তোমাকে বাছাই করতে হবে তুমি কোন কোন পরীক্ষার জন্য যোগ্য। সেই এক্সামগুলোকে তোমাকে বাছাই করতে হবে। অর্থাৎ তোমার প্রথম কাজ হচ্ছে এক্সাম বাছাই করা। এক্সাম বাছাই করা মানে ওই এক্সামগুলোর নোটিফিকেশনে যে কোয়ালিফিকেশনের কথা উল্লেখ করে দেওয়া আছে আদৌ তোমার সেই এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে তো এটা চেক করে নাও। তারপর কি, এডুকেশনাল কোয়ালিফিকেশান ছাড়া আর যেটা দেখবে ওই পরীক্ষার জন্য যে বয়স সীমার কথা বলা আছে আদৌ তোমার বয়স সীমা সেই বয়স সীমার মধ্যে পড়ছে তো সেটাকে চেক করে নাও। এছাড়া বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে দেখবে কিছু আদার্স কোয়ালিফিকেশনের কথা বলে দেওয়া থাকে। যেমন ধরো পুলিশের এক্সামের ক্ষেত্রে ফিটনেসের কথা বলে দেওয়া থাকে, উচ্চতা এবং ওজনের বেশ কিছু কথা বলে দেওয়া থাকে, ওই জিনিসগুলো আছে কি না। এছাড়া আরও কিছু পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটার নলেজ চেয়ে থাকে, সেগুলো তোমার আছে কি না, এই জিনিসগুলো সম্পর্কে একটু ভালো করে শিওর হয়ে নিতে হবে। মোদ্দা কথা হচ্ছে ওই এক্সাম নোটিফিকেশনে যা যা কোয়ালিটির কথা বলেছে প্রত্যেকটা কোয়ালিটি তোমার মধ্যে থাকলে তবেই কিন্তু তুমি ওই পরীক্ষাটার জন্য গ্রাহ্য হবে, না হলে ওই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নেওয়া কিন্তু তোমার বেকার হয়ে যাবে। আমার কথা পরিষ্কার? অর্থাৎ আমাদের শুরুতে যেটা করতে হবে সেটা হলো এক্সাম বাছাই। এক্সাম বাছাই তো হলো, এরপর কি করতে হবে? এক্সাম বাছাইয়ের পর তোমাকে যেটা করতে হবে সেটা হলো সিলেবাস যাচাই। সিলেবাস যাচাই বলতে এই যে এক্সামগুলোকে তুমি শর্ট লিস্ট করলে, যে এক্সামগুলোর জন্য তুমি প্রিপারেশান নিবে, সেই এক্সামগুলোতে কোন কোন বিষয়ের ওপর প্রশ্ন আসে সেটা তোমাকে জানতে হবে এবং সেই বিষয়গুলোর মধ্যে কোন কোন টপিকগুলোকে পড়বে বা কোন কোন বিষয়ের ওপর কত কত নাম্বার থাকে সেই সম্পর্কে তোমার কিন্তু ডিটেলড আইডিয়া প্রয়োজন। এই জন্য আমাদের প্রয়োজন কি? এই জন্য আমাদের প্রয়োজন হলো ওই পরীক্ষাগুলোর সিলেবাসগুলোকে ভালো করে যাচাই করে দেখা। এখন এই সিলেবাসটাকে আমরা কোথায় পাবো? এই সিলেবাসটাকে আমরা পাবো ওই পরীক্ষার নোটিফিকেশনেই পেয়ে যাব। নোটিফিকেশনে দেখবে প্রত্যেকটা পরীক্ষার যখন নোটিফিকেশান বের হয় সেখানে দুটো জিনিস খুব স্পষ্ট করে বলে দেওয়া থাকে। একটা হলো ওই পরীক্ষার এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন মানে কি? পরীক্ষাটা টোটাল কত নাম্বারের হবে, সেখানে কত নাম্বারের ম্যাথমেটিক্স থাকবে, কত নাম্বারের জেনারেল নলেজ থাকবে বা কত নাম্বারের ইংলিশ থাকবে, সেগুলো কিন্তু সেখানে স্পষ্ট করে বলে দেওয়া থাকে। যদি এগুলো বাদ দিয়েও সেই পরীক্ষায় অন্য কোনো সাবজেক্টের ওপরে প্রশ্ন হয় সেটাও কিন্তু সেখানে এক্সাম প্যাটার্নের মধ্যে উল্লেখ থাকে। কোনো কোনো পরীক্ষা দেখবে একাধিক ধাপে হয়, অর্থাৎ ফার্স্টে প্রিলিমিনারি হয়, দেন মেন্স হয়, তারপরে আরও কিছু পার্ট থাকতে পারে। সেই সমস্ত ধাপগুলোর কথাও কিন্তু এই এক্সাম প্যাটার্নে ভালো করে উল্লেখ করে দেওয়া থাকবে। এই এক্সাম প্যাটার্নটাকে ভালো করে তোমাকে বুঝতে হবে যে ওই পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য তোমাকে কতগুলো ধাপে পরীক্ষা দিতে হবে। আর শুধু তাই নয়, ওই প্রত্যেকটা ধাপে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে এবং কত কত নাম্বারের প্রশ্ন আসে, তবেই তোমার সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া হবে। কিন্তু এখানে বলে রাখি, সিলেবাস সম্পর্কে খালি কিন্তু এই নোটিফিকেশান থেকে কমপ্লিট আইডিয়া তুমি পাবে না। সিলেবাস সম্পর্কে যদি আরও দৃঢ়ভাবে তোমাকে আইডিয়া পেতে হয় যে আমি কি কি বিষয় ঠিক পড়লে এই পরীক্ষাটাকে সফল হতে পারবো বা এই পরীক্ষাটাকে ক্লিয়ার করতে পারবো, তার জন্য তোমার সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ওই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোকে অ্যানালিসিস করে দেখা। অর্থাৎ যে পরীক্ষাটাকে তুমি টার্গেট করছো বা যে পরীক্ষাগুলোকে তুমি বাছাই করেছো, নেট থেকে সেই পরীক্ষার যত পুরনো প্রশ্নপত্র রয়েছে সেগুলোকে ডাউনলোড করে ফেলো। ডাউনলোড করার পরে ওই প্রশ্নগুলোকে ভালো করে ঘেটে ঘেটে দেখো যে কোন কোন বিষয়ের উপর থেকে কত কত নাম্বারের প্রশ্ন আসে বা কতটা খুঁটিয়ে খুঁটিয়ে সেখান থেকে প্রশ্ন করে, কতটা কঠিন প্রশ্ন করে, কতটা সহজ প্রশ্ন করে, কোন পরীক্ষায় সাল বেশি জিজ্ঞাসা করে, কোন পরীক্ষায় যুদ্ধগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে, গ্রামার বেশি জিজ্ঞাসা করে না ভোকাবুলারি বেশি জিজ্ঞাসা করে।
ঠিক আছে। ম্যাথসে অ্যারিথমেটিক থেকে বেশি জিজ্ঞাসা করে নাকি অ্যাডভান্স ম্যাথ থেকে জিজ্ঞাসা করে, এগুলো আইডিয়া তুমি কখনোই সিলেবাস বা নোটিফিকেশান ঘেটে পাবে না, পরিষ্কার কথা। এর জন্য তোমাকে কি করতে হবে, এর জন্য তোমাকে ওই পরীক্ষায় পুরনো প্রশ্নপত্রগুলোকে ভালো করে অ্যানালিসিস করতে হবে। এখন মোটামুটি প্রিভিয়াস ইয়ার পেপারসের বড় বড় পরীক্ষা যেগুলো প্রত্যেক বছর মোটামুটি হয়, সেগুলোর বই পাওয়া যায়। যেমন সেন্ট্রাল এসএসসির প্রিভিয়াস ইয়ার্সের বই পাওয়া যায়, ডাব্লিউবিসিএসের স্ক্যানার থেকে তোমরা পেয়ে যাবে ডাব্লিউবিসিএসের পুরনো বছরে আসা প্রশ্নগুলো। বাকি পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমরা যদি একটু নেট সার্ফিং করো, ইন্টারনেটেই তোমরা কিন্তু পুরনো বছরের প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে। এবং তোমার প্রিপারেশান শুরু করার আগে এই প্রিভিয়াস ইয়ার পেপারগুলোকে অ্যানালিসিস করা কিন্তু ভীষণ জরুরি। যদি তুমি এই অ্যানালিসিসটাকে ঠিকঠাকভাবে না করো, তুমি কোনোদিনই আইডিয়া পাবে না যে ওই পরীক্ষাটার জন্য আমি কী কী ঠিক পড়ব। শুধুমাত্র সিলেবাস দেখে তুমি যদি পরীক্ষাটাকে কভার করতে যাও, দেখবে যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলো হয় সব কটারই মোটামুটি সিলেবাসে জিকে, জেনারেল ইংলিশ এবং ম্যাথামেটিক্স কম বেশি থেকে থাকে। তাদের সিলেবাসগুলোও কিন্তু কম বেশি একই রকম লিখে দেওয়া থাকে, কিন্তু তাদের প্রশ্নের লেভেলগুলোতে দেখবে আকাশ এবং পাতাল তফাৎ আছে। তাই ওই টপিকটাকে আমি ঠিক কোনটুকু পড়বো বা কতটা পড়বো, কতটা ডিপে গিয়ে পড়বো, সেগুলো সম্পর্কে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স না ঘাটলে তোমার আইডিয়া হবে না। এই জন্য তোমাকে প্রিপারেশন শুরুর আগে ভালো করে প্রিভিয়াস ইয়ার পেপারসগুলোকে ঘেটে দেখতে হবে। একবার তুমি এই 3টে পার্ট করে ফেললে মানে তুমি অনেকটাই কিন্তু এগিয়ে গেলে। যে 10টা মন্ত্রের কথা আমরা উল্লেখ করেছি তার মধ্যে 30% কাজ তোমার হয়ে গেল। তুমি পরীক্ষাটাকে বাছাই করলে, সেই পরীক্ষার সিলেবাসটাকে নোট ডাউন করলে এবং সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোকে ঘাটাঘাটি করে পরীক্ষার ধরন সম্পর্কে তোমার মাথায় একটা স্পষ্ট ধারণা তৈরি হলো। এরপর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রিপারেশন স্ট্র্যাটেজির সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে এবং সেই ভুলের জন্য তারা কিন্তু ওইখানেই থমকে যায়। সেটা কি? সেটা হলো একটা প্রপার স্ট্র্যাটেজি সেট করা, যে আমরা এই যে সিলেবাসটাকে দেখলাম এই পরীক্ষার জন্য, সেইগুলো আমরা কি কি পড়ব, কোথা থেকে পড়ব এবং কতটুকু পড়ব। সাথে আরও একটা জিনিস বলি, কোন কোন জিনিসগুলোকে পড়ব না সেটাও কিন্তু তোমাকে জানতে হবে। এই জন্য তোমাকে একটা প্রপার স্ট্র্যাটেজি সেট করতে হবে। এক্সাম স্ট্র্যাটেজির ব্যাপারে যদি কথা বলি, সবার প্রথমে যে বিষয়টা সম্পর্কে বলবো সেটা হলো বুক সিলেকশন। আমি যে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নেব, সেই পরীক্ষাগুলোর জন্য পড়াশুনো করব, আমার অস্ত্র কি? অস্ত্র হলো আমার বইপত্র। এই বইপত্রগুলো ঘেটে পড়াশুনো করেই আমাকে আমার সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে, তবেই না আমি পরীক্ষাগুলোর জন্য এলিজিবল হব, পরীক্ষাগুলোতে বসতে পারবো, কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে পারবো, তাই না? কিন্তু বইপত্রগুলো বলতে কোন কোন বইপত্রগুলো পড়বো? সবকটা পরীক্ষার জন্য কি আলাদা আলাদা বই কিনতে হবে? তা কিন্তু নয়। তোমরা যদি মোটামুটি সিলেবাসগুলোকে ঘেটে দেখো বিভিন্ন চাকরির পরীক্ষার, দেখবে সবকটা পরীক্ষাতেই কম বেশি মূলত 4টে বিষয় থেকে প্রশ্ন এসে থাকে। কি সেই 4টে বিষয়? জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং রিজনিং। এখন কোনো পরীক্ষায় হয়তো কোনো একটা পার্টিকুলার টপিক বাদ থাকতে পারে বা কোনো একটা পার্টিকুলার টপিকের ওপর বেশি গুরুত্ব আরোপ করা হতে পারে। যেমন কোনো পরীক্ষায় হতে পারে জেনারেল নলেজ থেকে বেশি প্রশ্ন আসে, আবার কোনো পরীক্ষায় হয়তো ইংলিশ থেকে বেশি প্রশ্ন আসে, আবার কোনো পরীক্ষা এরকম থাকতে পারে যে পরীক্ষায় ইংলিশ থেকে প্রশ্ন আসেই না। বাট তাহলেও দেখবে মূলত এই 4টে বিষয়ের ওপর থেকে প্রশ্ন এসে থাকে। এছাড়া বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে আনুষঙ্গিক বেশ কিছু এক্সট্রা টপিক থেকে থাকে, সেগুলোর কথায় আমি আসছি না। কিন্তু ইন জেনারেল যে সমস্ত পরীক্ষায় এই বিষয়গুলো রয়েছে, তুমি সেই বিষয়গুলোকে কভার করার জন্য পার্টিকুলার একটা স্ট্যান্ডার্ড বই ফলো করবে, যে বিষয়টাতে বা যে বইটাতে তোমার এই পরীক্ষাগুলো যেগুলোকে তুমি শর্টলিস্ট করেছো তার সিলেবাস মোটামুটি কভার হয়ে যাচ্ছে। এই জন্য জেনারেল নলেজের একটা কি দুটো বই কিনবে, ইংলিশের একটা ঠিকঠাক বই কিনবে, ম্যাথসের কোনো একটা বই কিনবে এবং তোমার রিজনিংয়ের জন্য একটা বই কিনবে। তোমার রেফারেন্সের জন্য বা প্র্যাকটিসের জন্য একটা দুটো প্রিভিয়াস ইয়ারের বই কিনতে পারো, কিন্তু তার বেশি কিন্তু বইয়ের দিকে যাবে না। কারণ কি? এই বুক সিলেকশনের ব্যাপারে অনেক স্টুডেন্টই কিন্তু ভুল করে থাকে। তারা কি ভুল করে? তারা গাদা গুচ্ছের বই যতগুলো মার্কেটে আছে বিভিন্ন জায়গার থেকে সাজেশন নেয়, বিভিন্ন সাজেশন নিয়ে কোনো টিচার বললো এই বইটা ভালো, তো আরেকজন বললো এই বইটা ভালো, সব কটা বইকে এক জায়গায় জড়ো করে রাখে, প্রত্যেকটা বই কিছুটা খাপছাড়াভাবে পড়ে। এতে যে তাদের প্রিপারেশান বুস্ট আপ হয় তা তো নয়, বরং প্রিপারেশানে কিন্তু অনেকটা হ্যাম্পার হয়। তাই তোমরা কিন্তু কখনোই এই ভুলটা করবে না যে গাদাখানেক বই থেকে তোমরা পড়াশুনো করছো। শুরুতেই তোমরা বইয়ের ব্যাপারে সিলেক্টিভ হবে যে কোন কোন বইগুলোকে আমরা পড়ব, এবং সেই বইগুলোকে বাছাই করে নেওয়ার পর যতদিন না তোমাদের প্রিপারেশান কমপ্লিট হচ্ছে এবং তোমরা একটা চাকরির পরীক্ষায় সফল হচ্ছ, ওই বইটাকেই তুমি বারংবার পড়তে থাকবে।
মাথায় রাখবে যে 10টা বইকে একবার করে পড়ার থেকে একটা বইকে 10 বার পড়া কিন্তু অনেক ভালো। এতে তুমি অনেক বেশি ওই বইটাতে যেটুকু নলেজ দেওয়া আছে সেটুকু কিন্তু ভালোভাবে তুমি তোমার মধ্যে অ্যাবজর্ব করতে পারবে। আশা করি আমার কথা পরিষ্কার হলো। এখন এর জন্য কি করবে? এর জন্য এই সিলেবাসটাকে মোটামুটি যে সিলেবাসটা তুমি দেখলে ওই পরীক্ষাগুলোর জন্য, সেই সিলেবাসটাকে কভার করছে এরকম বেশ কিছু ভালো বই সিলেকশন করবে প্রত্যেকটা টপিকের ওপর। যেমন জেনারেল নলেজের ওপর একটা দুটো বই দেখতে পারো, ম্যাথসের ওপর, ইংলিশের ওপর, রিজনিংয়ের ওপর, প্রত্যেকটা টপিকের ওপর কিছু কিছু ভালো রাইটারের বই তোমরা নিয়ে তোমরা প্রিপারেশনটাকে শুরু করতে পারো। বই বাছাই করতে অসুবিধা হলে তোমরা যদি কোনো শিক্ষকের কাছে পড়ে থাকো সেই শিক্ষকের সঙ্গে সলা পরামর্শ করো, অথবা তোমার কোনো পরিচিত দাদা বা দিদি যদি রিসেন্টলি এই এক্সামগুলোকে ক্র্যাক করে থাকে, বা তোমার কোনো বন্ধু যদি এই এক্সামগুলোর জন্য একই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নেয়, তাদের সঙ্গে সলা পরামর্শ করে ঠিক করো যে কোন বইটা পড়লে তুমি উপকৃত হবে। এছাড়া যদি সেটাও না হয়, বন্ধুদের কারোর কাছে যদি সেই বইগুলো থেকে থাকে তাদের বইগুলোকে নিয়ে দেখো, একটু নাড়াঘাটা করলে তুমি বুঝতে পারবে কোন বইয়ের লেখাটা ঠিক তোমার মনের মতন হচ্ছে, তুমি পড়ে বুঝতে পারছো। এই ধরনের বইগুলোকে নিয়ে তুমি তোমার প্রিপারেশন শুরু করো। তবে মাথায় রাখবে সেটা হচ্ছে এই বইয়ের সংখ্যা যেন কখনো অত্যাধিক না হয়ে যায়। এখানে আরও একটা ভুলের কথা বলি, বেশিরভাগ স্টুডেন্ট অনেকে করে কি, প্রত্যেকটা এক্সামের যখন নোটিফিকেশান বের হয় বাজারের সাথে সাথে সেই এক্সাম ওরিয়েন্টেড একটা করে বই চলে আসে এবং ওই বইটাকে কিনেই তারা প্রিপারেশন নেয়, আগে পরে কিচ্ছু পড়ে না। এটা কিন্তু একটা মারাত্মক ভুল। একটা এক্সামের ধরো বই আসলো, সেই বইটাকে নিয়ে তুমি পড়লে এক্সামটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু তুমি কোনোভাবে এক্সামটাতে সিলেক্ট হতে পারলে না, ওই বইটার আর কি দাম থাকলো তাহলে, তাই না? পরের এক্সামটার জন্য তোমাকে আবার আরেকটা নতুন বই কিনতে হবে, আবার সেই জিনিসগুলোকে নতুন করে পড়তে হবে। পুরনো বইতে যা তুমি পড়েছো সব কিন্তু তোমার ইউজলেস হয়ে গেল। তাই এই ভুলটা কখনোই করবে না। হ্যাঁ, এক্সাম ওরিয়েন্টেড বইগুলো কখন কাজে লাগে? তোমার পুরো সিলেবাসটা ভালো করে তৈরি করা আছে, রিভিশনের জন্য বা একবার ফাইনাল লুকআপের জন্য ওই এক্সাম ওরিয়েন্টেড বইগুলো ভালো হয়। কিন্তু এক্সাম ওরিয়েন্টেড বই থেকে কিন্তু তোমার থ্রু আউট প্রিপারেশন হয় না। প্রিপারেশন দরকার তোমার কীরকম? প্রিপারেশন হওয়া দরকার কম্প্রিহেন্সিভ, অর্থাৎ প্রত্যেকটা টপিক যা যা সিলেবাসে আছে, সেটা জেনারেল নলেজের হোক, সেটা হিস্ট্রি ইংলিশের হোক, সেটা ম্যাথসের হোক, সেটা রিজনিং হোক, প্রত্যেকটা বিষয় তোমার বেসিক স্ট্রং হতে হবে। তোমাকে জিনিসগুলোকে থ্রু আউট স্টাডি করতে হবে, তা না করলে কিন্তু তুমি কোনো দিন সফল হতে পারবে না। ঠিক আছে? এখন বই সিলেকশনের পরে যখন তুমি প্রিপারেশন শুরু করবে, দেখবে শুরুতেই বেশ কিছু জায়গায় তুমি থমকে যাচ্ছ। কীরকম? যেমন দেখবে অনেকে সায়েন্সের স্টুডেন্ট হয়, ফলে তাদের ম্যাথ এবং সায়েন্সের পোর্শনগুলো খুব ভালো করে তৈরি থাকলেও হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এগুলোতে অনেকের উইকনেস থেকে যায়, জেনারেল নলেজটা তারা খুব ভালো করে আয়ত্তে থাকে না। আবার অনেকে জেনারেল নলেজ খুব ভালোভাবে তৈরি থাকলেও ম্যাথসে তারা দুর্বল থেকে যায় বা ইংলিশে দুর্বল থেকে যায়, ওই সাবজেক্টগুলোর উপর বিশেষ কিন্তু কনফিডেন্স পায় না। তাই এই ধরনের স্টুডেন্টদের যারা রয়েছে বা তোমাদের মধ্যে যদি কারোর এই ধরনের সমস্যা হয়ে যায়, আমি সাজেস্ট করব তোমার যে সাবজেক্টটাতে কনফিডেন্স উইক রয়েছে, আগে তুমি সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা শুরু করো এবং সেই সাবজেক্টটার বেসিকটাকে স্ট্রং তৈরি করার চেষ্টা করো। কিভাবে করবে সেটা? ধরো আমি ধরে নিলাম তোমার জেনারেল নলেজে অসুবিধা, তো জেনারেল নলেজের প্রিপারেশনের জন্য তুমি মাধ্যমিক লেভেলের যে সমস্ত বইগুলো রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, সেগুলোকে পড়তে পারো। এনসিইআরটি যদি ইংলিশ থেকে তোমার ইংলিশ মিডিয়ামে পড়তে ভালো লাগে, এনসিইআরটির টেক্সট বুকগুলোকে পড়তে পারো, অথবা যে বইগুলোকে তুমি কিনেছো জেনারেল নলেজের, সেগুলোকে চেষ্টা করবে একটু ইলাবোরেটভাবে যেখানে লেখা সেই বইগুলোকে পড়ার জন্য। এখানে ইলাবোরেট ওয়েতে পড়লে কি হবে, তোমার ডিটেলসগুলো কিন্তু খুব ভালো করে মনে থাকবে। যে জিনিসগুলোকে তুমি হয়তো ভুলে গেছো বা বুঝতে পারছিলে না বা কোরিলেট করতে পারছিলে না, তোমার মনে রাখতে সুবিধা হবে। একই সাজেশন আমি তাদেরকে দেবো যাদের ম্যাথসে সমস্যা হয় এবং শুরু থেকেই তোমার মনে হয় যে না, ম্যাথসে আমার ঠিক ঘাটতি থেকে যাচ্ছে। তোমরা কি করবে? সেখানে তোমাদের ম্যাথসে বেসিক তৈরি করার জন্য তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ নোট প্রিপেয়ার করা শুরু করো। একটা চ্যাপ্টারকে যখন তোমরা পড়বে, সেই চ্যাপ্টার থেকে কি কি কনসেপ্টের ওপর প্রশ্ন আসে, সেই কনসেপ্টগুলোকে তোমাদের খাতায় নোট ডাউন করবে এবং সেই চ্যাপ্টারের কি কি ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোকে নোট ডাউন করবে এবং প্রত্যেক কনসেপ্টের ওপর অঙ্কগুলোকে আলাদা আলাদা করে সময় নিয়ে প্র্যাকটিস করবে। এতে তোমাদের ম্যাথসে যে উইকনেসটা রয়েছে সেটা অনেকটাই তোমরা কাটিয়ে উঠতে পারবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে। তোমাকে টপিক ধরে ধরে, তোমাকে কনসেপ্ট ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্টকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। এতে কিন্তু তোমাদের ওই সাবজেক্টের উইকনেসটা কেটে যাবে। সিমিলারলি যাদের ইংলিশে দুর্বলতা, তাদের ক্ষেত্রেও বলবো ইংলিশে মেনলি যে পোর্শনগুলো আসে সেগুলো হলো ভোকাবুলারি, গ্রামার এবং কম্প্রিহেনশন। ইংলিশে যদি তোমরা তোমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে চাও, তোমাদের বেসিক স্ট্রং করতে চাও, তোমাকে রেগুলার বেসিসে ইংলিশে কোনো না কোনো আর্টিকেল পড়তে হবে।
সেটা নিউজ পেপারের মাধ্যমে হোক বা সেটা কোনো লেখা, সেটা কোনো বইয়ের, গল্পের বইয়ের মাধ্যমে হোক, সেখান থেকে তোমাকে ইংলিশ পড়ার হ্যাবিটটা তৈরি করতে হবে। এবং তার পাশাপাশি তোমাকে যেটা করতে হবে, তোমাকে তোমার ভোকাবুলারি স্ট্রং করতে হবে, স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে, প্রচুর নতুন নতুন শব্দ জানতে হবে, সেই শব্দগুলোর, ইংরেজি শব্দগুলোর বাংলা মানে জানতে হবে। মোটামুটি চেষ্টা করবে প্রতিদিন দিনে 3-4টে করে নতুন শব্দ শেখার। একটা ডায়েরি মেনটেন করতে পারো এক্ষেত্রে তোমরা, সেই ডায়েরিতে সেই নতুন শব্দগুলো আর তার বাংলা মানেগুলোকে লিখে নিতে পারো। যদি তাতেও অসুবিধা হয়, সেই শব্দগুলোর উপর একটা করে সেন্টেন্স লিখে নিতে পারো। এটা কিছুটা টাইম টেকিং হলেও আমি তোমাদের ভরসা দিতে পারি যে মোটামুটি 5 থেকে 6 মাস যদি এই জিনিসটাকে তোমরা কন্টিনিউ রাখো, একটা সময় পরে গিয়ে যে সাবজেক্টটাতে তোমার বেসিক স্ট্রং, সেটা জিকে হোক, সেটা ইংলিশ হোক, সেটা ম্যাথস হোক, ওই সাবজেক্টটাতেই তুমি কিন্তু তুখোড় হয়ে যাবে এবং ওই সাবজেক্টটাতে তোমার ফুল কনফিডেন্স চলে আসবে। তখন কিন্তু আর তোমাকে কেউ এই সাবজেক্টের ভয়টা প্রিপারেশন থেকে থামাতে পারবে না। কথা বোঝা গেল? তো এইভাবে আমরা ঠিকঠাকভাবে বুক সিলেকশন করব, অল্প কিছু বইয়ের মাধ্যমে আমাদের প্রিপারেশনটাকে শুরু করব, 5-6টা বইয়ের বেশি যাব না। আর শুরু করব কোথা থেকে? যে সাবজেক্টে আমাদের বেসিক দুর্বল আছে মনে হয়, যে সাবজেক্টে আমরা একটু ভয়ভীত হয়ে যাই না এই সাবজেক্টটা কী করে আমি কভার করব, সেই সাবজেক্ট দিয়েই তোমার প্রিপারেশন শুরু করবে এবং ওই সাবজেক্টটাতে বেসিকটাকে স্ট্রং করবে। আরও একটা কথা এখানে আমি বলবো, যেটা লিখেছি সেটা হলো কম্প্রিহেন্সিভ অ্যান্ড সিলেক্টিভ স্টাডি তোমাকে করতে হবে। অনেকে করে কি, বিভিন্ন পরীক্ষার আগে, ধরো ইতিহাসের কথা বলি, ইতিহাসে মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন আসে, তো তুমি কি করলে, পরীক্ষার আগে মুঘল সাম্রাজ্যের যে পুরনো প্রশ্নগুলো এসছে বেশ কয়েকটা এমসিকিউ তুমি মুখস্থ করে চলে গেলে। এতে কিন্তু খুব বেশি কাজের কাজ হবে না। কেন কাজের কাজ হবে না? তুমি যদি 4-5টা ফ্যাকচুয়াল ডেটা পড়ে যাও, ওই ডেটাগুলোর আগে পরে কি হলো কি না হলো এগুলোকে যদি মাথায় না রাখো, তাহলে ওই ডেটাটা তোমার সাময়িক মাথায় থেকে যাবে, পরের কিছু দিনের মধ্যে তুমি কিন্তু ওই ডেটাগুলোকে ভুলে যাবে, তোমার পড়াটা বেকার হয়ে গেল। তাই তোমাকে যেটা করতে হবে, তোমার প্রিপারেশনের সময় আগাগোড়া কম্প্রিহেন্সিভ স্টাডি করতে হবে। হিস্ট্রি বা জেনারেল নলেজের যে কোনো টপিক যখন পড়ছো, একটু ডিটেলসে পড়ার চেষ্টা করো, যাতে তুমি কোরিলেট করে জিনিসগুলোকে মনে রাখতে সুবিধা হয়। কোন যুদ্ধ কবে হয়েছিল, কেন হয়েছিল, কার সময় হয়েছিল, কোন চুক্তি কার সময় হয়েছিল, ন্যাশনাল মুভমেন্ট হোক, সেই আন্দোলনগুলো কোন সময় হয়েছিল, তার প্রেক্ষাপট কী ছিল, তার কারণ কী ছিল। একটু যদি, আমি বলছি না খুব ডিপে পড়ে তোমাকে সাবজেক্টগুলোতে পিএইচডি করার কথা, কিন্তু একটু যদি তুমি কম্প্রিহেন্সিভ স্টাডি করো, এটা তোমার মনে রাখতে সুবিধা হবে। একই রকমভাবে ম্যাথসের কথা যদি বলি, ম্যাথসের ক্ষেত্রেও তুমি যদি জিনিসগুলোকে একটু কম্প্রিহেন্স, ম্যাথ বা ইংলিশের ক্ষেত্রেও যদি বলি, এইগুলোকে যদি একটু ডিটেলসে স্টাডি করো তাহলে কিন্তু তোমার সুবিধা হবে। দেখো, মাথায় রাখতে হবে তোমার এই সালটা 2024 সাল। এখনকার প্রিপারেশন কিন্তু 10 বছর প্রিপারেশন আগের প্রিপারেশনের মতন নয়, বা এখনকার কম্পিটিশনও 10 বছর আগের কম্পিটিশনের মতন নয়। প্রশ্নপত্রগুলো দেখলেও তোমরা ভালো করে বুঝতে পারবে। যেরকম সময় অনেক এগিয়েছে, পরীক্ষার লেভেল বেড়েছে এবং প্রশ্নের মানও কিন্তু অনেক অনেক ওপরে চলে গেছে। কম্পিটিশন যেহেতু হাই, প্রশ্নের লেভেল দিন দিন কঠিন থেকে কঠিন হচ্ছে। তাই তুমি আইডিয়া করতে পারবে না যে ওই পরীক্ষাটায় ঠিক কী কী ধরনের প্রশ্ন দেবে, কতটা আগের মতনই একই ধরনের প্রশ্ন দেবে কিনা, বা তার থেকে একটু কঠিন প্রশ্ন যদি দিয়ে দেয়, যে লেভেলের তুমি এক্সপেক্ট করছো তার থেকে যদি একটু কঠিন লেভেলের প্রশ্ন দিয়ে দেয়, তুমি কিন্তু গিয়ে বিপদে পড়ে যাবে। এই জন্য তোমাকে চেষ্টা করতে হবে কি, তোমার প্রিপারেশনের সময় ওই পরীক্ষার জন্য যতটুকু পড়া দরকার বলে তোমার অ্যানালিসিস করে মনে হয়েছে, তার থেকে একটু বেশি মাত্রায় তোমার প্রিপারেশনটাকে এগিয়ে রাখা। এটাতে তুমি অনেকটা সেফ জোনের মধ্যে থাকবে। পাশাপাশি আরও একটা কথা আমি এখানে লিখেছি, সেটা হলো সিলেক্টিভ স্টাডি। প্রত্যেকটা টপিক পড়ার সময় চোখ বন্ধ করে সব পড়ে গেলেও হবে না। ওই বইয়ের মধ্যে থেকে তোমাকে জানতে হবে যে আমার এক্সামগুলো, যে এক্সামগুলোকে আমি বাছাই করেছি, তার জন্য কী কী পড়তে হবে না, সেই জিনিসগুলোও কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। এটা একদিনে পসিবল নয়, এটার জন্য সময় দরকার। মোটামুটি পরীক্ষার জন্য পড়তে পড়তে, সিলেবাস ঘাঁটতে ঘাঁটতে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করতে করতে তুমি যদি একটা ডেলি রুটিনের মাধ্যমে এই জিনিসগুলোকে করতে থাকো, একটা সময় পরে গিয়ে তুমি এই ব্যালেন্স আউটটা করা শিখে যাবে যে ঠিক কী পড়বো, কতটা পড়বো, আর কোন জিনিসগুলোকে আমি কমপ্লিটলি বাদ দিতে পারি, এই বিষয়টা। আরেকটা ব্যাপার সম্পর্কে তোমাদের বলবো, যেখানে অনেক স্টুডেন্টরাই ভুল করে থাকে। সেটা কি? সেটা হলো, কোনো স্টুডেন্টরা দেখবে তারা ঠিক করে নেয় যে আমি শুধুমাত্র রেলের পরীক্ষা দেবো, বা আমি শুধুমাত্র পুলিশের পরীক্ষা দেবো, অন্য কোনো পরীক্ষা দেবো না, অন্য কোনো পরীক্ষার প্রিপারেশন নেবো না, দিয়ে দেবো কিন্তু প্রিপারেশন নেবো না, আমি শুধুমাত্র এর প্রিপারেশনটার দিকে ফোকাস করব। ভালো, যদি হয়ে যায় তো খুব ভালো কথা, কিন্তু যদি কিছু গণ্ডগোল হয় তখন সমস্যাগুলো কী ধরনের হয় দেখো। যেমন ধরো রেলের পরীক্ষার কথা বলি, রেলের পরীক্ষায় সায়েন্স থেকে বেশি পরিমাণে প্রশ্ন দেয় এবং রেলের পরীক্ষায় ইংলিশ থেকে প্রশ্ন সাধারণত আসে না। এখন যে স্টুডেন্টটা শুধুমাত্র রেলকে টার্গেট করে পড়াশোনা করলো, সে ইংলিশটাকে শুরু থেকে অ্যাভয়েড করতে থাকে। এখন যদি আনফর্চুনেটলি এরকম একটা ঘটনা ঘটে যে এই স্টুডেন্টটা যখন এই রেলের পরীক্ষায় বসলো
এমন কিছু প্রশ্ন আসলো যেটা তার নলেজের বাইরে, যার ফলে সে পরীক্ষাটাতে সিলেকশন নিতে পারলো না। তখন কি হবে? তখন ঠিক তার পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে, হয়তো অল্প সময়ের মধ্যে সেই পরীক্ষাগুলোতে হয়তো ইংলিশ রয়েছে, কিন্তু সে কী করেছে, সে ইংলিশটাকে আগাগোড়া, যেহেতু রেলের পরীক্ষায় আসে না, তাই ইংলিশটাকে অ্যাভয়েড করে এসেছে। ফলে ওই ইংলিশটাকে অ্যাভয়েড করার জন্য অটোমেটিক তার পরের পরীক্ষাগুলোও খারাপ হতে থাকলো, যেগুলোতে ইংলিশ আসবে। তাই তোমরা কিন্তু এই ভুলটা করবে না। যে এক্সামই তোমার টার্গেট থাকুক না কেন, অবভিয়াসলি সেই এক্সামটার জন্য ভালো করে পড়াশুনো করবে, তার সিলেবাসটাকে মাথায় রেখে, কিন্তু ইউ শুড অলওয়েজ হ্যাভ এ প্ল্যান বি। বাকি সাবজেক্টগুলোকেও তোমাকে কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, যদিও সেটা ওই এক্সামে না থাকে, অন্য এক্সামে থেকে থাকে। ঠিক আছে? এই ভুলটা কিন্তু কখনোই করবে না যে এই এক্সামে তো নেই, তাহলে এই এক্সামটা সামনে আছে, এটাকে তাহলে আপাতত তুলে রেখে দিই, এর বইপত্রগুলো পড়বো না, এইভাবে পড়বে না। তোমাকে সারা বছর নির্দিষ্ট ছন্দে পড়তে হবে, যে ছন্দের মধ্যে তোমাকে সবকটা টপিক তোমার কভার থাকবে। সেখানে জেনারেল নলেজ থাকবে, সেখানে ইংলিশ থাকবে, সেখানে ম্যাথস থাকবে, সেখানে রিজনিং থাকবে। প্রশ্নের মান বা প্রশ্নের ধরন আলাদা আলাদা হতে পারে। যেমন রেলের পরীক্ষায় সায়েন্স থেকে বেশি জেনারেল নলেজ দেয়, কিন্তু আর্ট অ্যান্ড কালচার থেকে কম থাকে। আবার যদি তুমি সেন্ট্রাল এসএসসির দিকে চলে যাও, সেখানে সায়েন্স থেকে প্রশ্ন কম, আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন বেশি। আবার তুমি যদি স্টেট পিএসসির ক্ষেত্রে চলে আসো, ওখানে আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন কম, হিস্ট্রি জিওগ্রাফি থেকে প্রশ্ন বেশি। তো আমি কোনো একটা এক্সামের জন্য ওই এক্সামের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে তো পড়বো, কিন্তু অন্য এক্সামে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করবো না। তাতে তোমার যদি একটা এক্সামে সিলেকশন না হয়ে থাকে, তাও কিন্তু তুমি সেফ সাইডে থাকবে, কারণ অন্য এক্সামের টপিকগুলো তোমার ভালো করে প্রিপেয়ার করা আছে। আশা করি বোঝাতে পেরেছি যে কেন তোমার কম্প্রিহেন্সিভ স্টাডি দরকার, যতদিন না তুমি এক্সামে সিলেকশন নিতে পারছো। ঠিক? এখন এই বই বা তার বইগুলোকে পড়বে কী করে, বা সেখান থেকে সিলেবাসগুলোকে কভার করবে কী করে, তার জন্য তোমাদের বেস্ট হয় উইকলি গোল সেট আপ করে নেবে। উইকলি গোল সেট আপ না করে অনেকে ডেলি গোল সেট আপ করে বা মান্থলি গোল সেট আপও করে থাকে। আমি কেন উইকলি গোল সেট আপটাকে প্রায়োরিটি দিলাম, সেটার কারণ বলে রাখি। তোমরা তোমাদের পছন্দ মতন ডেলি গোল সেট আপ করে থাকতে পারো যে এই ডেটে আমি এই বিষয়গুলোকে পড়বো। কিন্তু অনেক সময় হয় কি, ডেলি গোল সেট আপের ক্ষেত্রে কোনো একটা দিন যদি তোমার একটু শরীর খারাপ লাগলো, বা কোনো কারণে তুমি চিন্তিত আছো, শরীরটা ঠিক সঙ্গ দিচ্ছে না, বা হয়তো লোডশেডিং হলো, যা কিছু হতে পারে, তোমার ওই দিনের পড়াশোনাটা হ্যাম্পার হলো, এবং ওই দিনের যেটা পড়া সেটা পরের দিন, তারপরের দিনের পড়াটা তারপরের দিন, তো তোমার পুরো শিডিউলটা কিন্তু ওয়েস্ট হয়ে গেল। উইকলি গোল সেট আপ করলে সেই গোলের মধ্যে তোমার 7 দিনের একটা কম্প্যাক্ট টাইম থাকে, একটা দিনের পরে আর একটা দিন করে মোটামুটি তুমি চেষ্টা করতে পারো যে এই 7 দিনের মধ্যে কোনো একদিন একটু কম, কোনো একদিন একটু বেশি পড়ে, যেভাবে হোক না কেন এই 7 দিনের মধ্যে আমি এই টপিকগুলোকে ফিনিশ করব। তোমার যে ডায়েরিটা তুমি মেনটেন করছো, যেখানে শুরু থেকে তুমি প্রত্যেকটা টপিক লিখে আসছো, ওখানে প্রত্যেক সপ্তাহ শুরুতে তুমি ভালো করে লিখে নাও যে এই সপ্তাহের মধ্যে এই বিষয়গুলোকে আমি কভার করব। এখন সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু পার্শিয়ালিটি করলে হবে না, তোমাকে প্রত্যেকটা টপিক থেকে বিষয় বেছে নিতে হবে। যেমন সেখানে যেন জেনারেল নলেজের কিছু জিনিস থাকে, সেখানে যেন ম্যাথসের কোনো একটা চ্যাপ্টার থাকে, সেখানে যেন ইংলিশের কিছুটা জিনিস থাকে, আবার সেখানে রিজনিংয়ের যেন প্র্যাকটিসটাও হয়। প্রত্যেকটা টপিক তোমাকে সাইমালটেনিয়াসলি ওই উইকের মধ্যে কিছু কিছু করে ফিনিশ করতে হবে। বোঝা গেল? এইভাবে তোমাকে উইকলি গোল সেট আপের মাধ্যমে ছোটো ছোটো গোল রাখবে। তুমি যদি বড় গোল রাখো শুরুতেই, যে 3 মাসের মধ্যে আমি এই জিনিসটাকে কভার করব, 6 মাসের মধ্যে আমি পুরো জিনিসটাকে কভার করব, হয়তো প্রথম দিকে তোমার মনে হবে যে না, আমার হাতে এখনও অনেকটা টাইম আছে, কিন্তু যত সময় এগোবে তত তুমি নার্ভাস হতে থাকবে। এই কারণে বেস্ট হয় ছোটো গোল সেট আপ করা, এবং ওই সময়সীমার মধ্যে ওই গোলগুলোকে সেট আপ করা। এটাতে তোমার মেন্টালি স্ট্রেস অনেকটা কম করবে, এবং তুমি অল্প চাপ নিয়ে অনেকটা জিনিস দেখবে ধীরে ধীরে শিখে গেছো। ঠিক আছে? এইভাবে উইকলি গোল সেট আপটা তোমাকে হেল্প করবে। এবং যে জিনিসটাকে অনেকেই অ্যাভয়েড করে যায়, সেই জিনিসটা হলো রিভিশন, যে জিনিসটা সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে অনেকেই গুরুত্ব দেয় না। কেন এই রিভিশন এতটা ইম্পর্টেন্স রাখছে, এবং একে গুরুত্ব না দিলে কিভাবে বিপদ ঘনিয়ে আসতে পারে সেই বিষয়টা বলি। যখন তুমি প্রিপারেশান নিচ্ছ, প্রত্যেকের আমাদের মেরিট লেভেল কিন্তু আলাদা হয়। এখন এমনটা নয় যে সরকারি চাকরি পেতে গেলে বা সরকারি চাকরির পরীক্ষায় পাশ করতে গেলে ভীষণ মেরিটোরিয়াস হতে হয়, তা কিন্তু কখনোই নয়। নর্মাল সাধারণ মেধার ছেলেমেয়েরা যারা দেখা গেছে হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে পারেনি, বা কলেজেও যাদের মান বা রেজাল্টের মান খুব সাধারণ, তারাও কিন্তু অনেক সময় ভালো চাকরি পেয়ে যায়। তাই সরকারি চাকরিতে মেধা অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু মেধার থেকেও বেশি যেটা ইম্পর্টেন্স রাখে সেটা হলো তোমার ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক। এখন এই যে বিষয়গুলোকে তুমি এতটা ডেডিকেশন দিয়ে পড়লে, পড়ার পর যদি তুমি সেই জিনিসটাকে
আর চর্চা না করো এবং সেটাকে যদি ভুলে যাও, তাহলে প্রথম থেকে শেষ অবধি এতদিনের তোমার যে প্রিপারেশন, সেই প্রিপারেশন পুরোটাই জল হয়ে যাবে। তাই সেটা যাতে না হয় তার জন্য তোমাকে কি করতে হবে, ওই বিষয়গুলোকে একটা নির্দিষ্ট সময়ের গ্যাপে গ্যাপে আবার রিভাইজ করে করে চর্চা করতে হবে, যাতে ওই জিনিসগুলোকে তোমার মাথা থেকে আউট না হয়ে যায়। তোমার ওই খাটাখাটনিটা যেন তোমার সঙ্গে থাকে। এর ফলে যে বিষয়টাকে তুমি শুরুতে পড়েছিলে তোমার হয়তো 3 ঘন্টা সময় লেগেছিল, দেখা গেল রিভিশনের ফলে বা রিভিশনের সময় ওই বিষয়টাকে তুমি 8 ঘন্টার মধ্যে পুরোটাকে রিভাইজ করে নিতে পারছো, কারণ জিনিসটা আগে পড়া তোমার মাথায় আছে। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা টপিককে একটা নির্দিষ্ট সময়ান্তর রিভিশন করবে। তুমি সারা মাস যে সমস্ত টপিকগুলো পড়লে তোমার উইকলি গোল সেট আপের মাধ্যমে, চেষ্টা করো ওই উইকের লাস্ট সপ্তাহে নতুন কোনো পড়া না রেখে প্রথম দিককার পুরো পড়াগুলোকে রিভিশন করার। অর্থাৎ একটা মাসে যদি মোটামুটি আমরা 4টে সপ্তাহ ধরে নিই, 3টে সপ্তাহে আমরা নতুন নতুন কিছু কিছু করে বিষয় রাখবো। 4 নম্বর সপ্তাহে আমরা চেষ্টা করব এই 3টে সপ্তাহে আমরা যে যে বিষয়গুলোর উপর পড়াশুনো করেছি 4 নম্বর সপ্তাহে পুরো বিষয়টাকে রিভিশন করার। ঠিক আছে? এতে আমার পুরো বিষয়টা ভালো করে তৈরি হয়ে গেল। পরের মাসে কি করবে, আবার নতুন নতুন কিছু বিষয় পড়বে। 4 নম্বর সপ্তাহে ওই মাসের বিষয়গুলোকে সাথে আগের মাসের বিষয়গুলোকে পুরোটাকে রিভাইজ করবে, যাতে পুরনো পড়াগুলো কিন্তু তোমার চর্চার মধ্যে থাকে। তো 6টা পয়েন্ট আমরা মোটামুটি ডিসকাস করলাম, বাকি পয়েন্টগুলো নিয়েও ডিসকাস করা যাক একইভাবে। চলে আসি পরের পয়েন্টে। দেখো, রিভিশনের পরে সবথেকে বেশি গুরুত্ব আমি যে জায়গাটাকে দেবো সেটা হলো মক টেস্ট। তুমি যে পরীক্ষাগুলোকে টার্গেট করে রেখেছো সেই পরীক্ষাগুলোর উপরে তোমাকে ডেলি বেসিসে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট বিভিন্নভাবে তুমি দিতে পারো। কোনো একটা পার্টিকুলার টপিকের ওপর ছোটো করে একটা মক টেস্ট তুমি দিতে পারো, বা হোল এক্সামটার ওপরে পুরো সিলেবাস ধরে গোটা পেপারটা ধরে তুমি মক টেস্ট দিতে পারো। মক টেস্ট তোমাকে দুটোভাবে বেনিফিট করবে। এক হচ্ছে তুমি ওই এক্সাম হলে যে স্ট্রেস থাকে সেই স্ট্রেসটাকে হ্যান্ডেল করা শিখবে। প্রথম পয়েন্ট, স্ট্রেস হ্যান্ডেল। এক্সাম হলে যখন তুমি যাবে দেখবে অল্প সময়ের মধ্যে তোমার অনেকগুলো টপিক করতে হচ্ছে, অনেকগুলো অঙ্ক, অনেকগুলো জিকে, অনেকগুলো ম্যাথসের প্রবলেম সলভ করতে হচ্ছে এবং রিজনিংয়ের প্রবলেম সলভ করতে হচ্ছে। তখন অনেক স্টুডেন্ট কী করে, ওই স্ট্রেসের বশত জানা প্রশ্নগুলোকে ভুল করে চলে আসে। কিন্তু পরে যখন বাড়িতে আসে, বাড়িতে এসে কোশ্চেন পেপারটাকে অ্যানালিসিস করে নেট থেকে হোক বা যে কোনো মাধ্যম থেকে, তখন সে জানতে পারে আরে এই এক্সামটা বা এই প্রশ্নটা তো আমি জানতাম, কিন্তু এই প্রশ্নটার ভুল উত্তর করে চলে আসলাম টেনশনের জন্য, যেটা আমাদের স্কুল লাইফেও আকসার হয়ে থাকতো। এটার সমাধান একটাই, সেটা হচ্ছে তোমাকে ঘড়ি ধরে রেগুলার বেসিসে মক টেস্ট দিতে হবে। যখনই তুমি ঘড়ি ধরে মক টেস্ট দেওয়া শুরু করবে, তুমি ওই এক্সামটা ওই সময়ের মধ্যে ফিনিশ করার জন্য ধাতস্থ হয়ে যাবে এবং এই স্ট্রেসটাকে কী করে হ্যান্ডেল করতে হয় এক্সাম হলে সেটাতেও কিন্তু তুমি পারদর্শী হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ দরকার একটা চাকরির পরীক্ষার জন্য। দেখো, শুধু পড়াশুনো করেই একটা এক্সামকে কভার করা যায় যে তা কিন্তু নয়। অনেকেই আছে প্রচুর পড়ে, প্রচুর জানেও, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সঠিকটা লিখতে পারে না। এটা আমরা স্কুল লাইফ থেকে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে শুনে আসছি যে পরীক্ষার হলে গিয়ে ও সব কিছু ভুলভাল করে আসে। কাজেই এখানে এক্সলিস্ট কম্পিটিটিভের ক্ষেত্রেও তোমরা যদি একই ভুল করো, তুমি বারবার পরীক্ষা দিতে থাকবে কিন্তু সফলতা আসলো না, তাহলে তো তোমার কিছু লাভ হলো না, তাই না? এই জন্য তোমাকে প্রথম থেকে মক টেস্ট দিয়ে এই স্ট্রেস হ্যান্ডেল করাটা শিখতে হবে। পাশাপাশি মক টেস্ট দেওয়ার আরও একটা বেনিফিট আছে, সেটা হলো যখনই তুমি কোনো একটা টপিকের ওপর বা কোনো একটা এক্সামের মক টেস্ট তুমি দেবে, মক টেস্টের অ্যান্সারগুলোকে চেক করলে তুমি বুঝতে পারবে তোমার কোন কোন জায়গাগুলোতে প্রিপারেশনের ঘাটতি আছে। দেখা গেল একটা মক টেস্ট তুমি দিলে, সেই মক টেস্টের মধ্যে তোমার ম্যাথসের কোনো একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো বারবার ভুল হচ্ছে, বা ইংলিশের কোনো একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো দেওয়া থাকলেই তোমার ওই মক টেস্টে ভুল হচ্ছে। তো তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে মক টেস্ট দেওয়ার পর সেই পেপারটাকে অ্যানালিসিস করা এবং সেখান থেকে তোমার যে সমস্ত ডেফিসিয়েন্সিগুলোকে তুমি দেখতে পেলে বা যে মনে হচ্ছে যে এই জায়গাগুলো আমার ঠিক তৈরি হয়নি, আবার চলে যাও আগের স্টেপে, তোমার বইপত্র নাও এবং সেই জায়গাগুলোকে প্রিপেয়ার করে পুনরায় মক টেস্ট দাও। তাই মক টেস্ট শুধু দিলেই হবে না। একটা পেপার দিলাম, কতটা নাম্বার পেলাম সেই নাম্বারটা দেখলাম, ভালো নাম্বার পেলাম তো খুশি হয়ে গেলাম, আমি সব কিছু শিখে গেছি। অল্প নাম্বার পেলাম তো ভেঙে পড়লাম, আমার দ্বারা চাকরি বাকরি হবে না, এটা করলে চলবে না। মক টেস্ট তোমার কিন্তু এই শেখার বা এই প্রিপারেশনের একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। এই মক টেস্ট তোমাকে খুব ভালো করে ধরিয়ে দেবে চোখে আঙুল দিয়ে যে তোমার কোন কোন জায়গায় স্ট্রং আছে, তোমার কোন কোন জায়গায় ঘাটতি আছে। যেই জায়গাগুলো স্ট্রং আছে ওগুলোতে তো প্রিপারেশন নেবেই, কিন্তু সাথে যেই জায়গাগুলোতে ঘাটতি আছে সেগুলো তুমি আরও ভালো করে জোর দিয়ে প্রস্তুত করতে পারবে এই মক টেস্ট দেওয়ার মাধ্যমে। দেখো, আশা করি মক টেস্টের ব্যাপারে তো বুঝতে পেরেছো, কিন্তু মক টেস্ট দিলেই বা এই প্রিপারেশন শুধু নিলেই হবে না, এর সাথে আরও 3টে পয়েন্ট বলবো, যে 3টে পয়েন্ট না বললে তোমাদের সাথে অন্যায় করা হবে এবং এই 3টে পয়েন্ট কিন্তু খুব জানা দরকার। সেটা হলো, প্রথম পয়েন্ট ডিস্ট্র্যাকশনের ব্যাপারে।
যখন তোমরা সরকারি চাকরির পরীক্ষা প্রিপারেশন নেবে, অ্যাকচুয়ালি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অনেক কিছু পড়তে হয়। তোমাকে আর্টস যেমন আর্টসের বিষয়গুলো পড়তে হয়, তোমাকে সেরকম সায়েন্সের বিষয় পড়তে হয়, তোমাকে ইংলিশ পড়তে হয়, তোমাকে ম্যাথস পড়তে হয়, অনেকগুলো টপিক থাকে। তো কাজেই এতগুলো জিনিস যখন তুমি পড়াশুনো করবে এবং একটার পর একটা এক্সামে তুমি অ্যাপিয়ার করতে থাকবে, কোনো রকম ডিস্ট্র্যাকশান, যে ডিস্ট্র্যাকশানগুলো তোমাকে তোমার পড়ার থেকে দূরে সরিয়ে নিচ্ছে, সেই ডিস্ট্র্যাকশানগুলোর থেকে কিন্তু তোমাকে দূরে সরিয়ে নিতে হবে নিজেকে। সেটা তোমার টেলিফোন হতে পারে, সেটা গেমিংয়ের অভ্যাস হতে পারে, সেটা আড্ডা দেওয়া হতে পারে, বা সেটা কোনো ভুলভাল বন্ধুবান্ধবের সঙ্গ হতে পারে। ঠিকঠাক বন্ধুবান্ধবের সঙ্গ কখনোই তোমাকে ডিস্ট্র্যাক্টেড করবে না, বরং তোমাকে মোটিভেট করবে। সবথেকে বড় ডিস্ট্রাকশন যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে মোবাইল। মোবাইল ভালো কাজেও ব্যবহার করা যায়, মোবাইল খারাপ কাজেও ব্যবহার করা যায়। দেখা গেল তুমি ইউটিউবে কোনো একটা টপিকের ওপর পড়াশুনো করার জন্য একটা ভিডিও খুঁজলে, ভিডিওটা দেখা হলো কি হলো না, একটা রিলস ওপরে ভেসে উঠলো, সেই রিলসটাতে অটোমেটিক আঙুল চলে গেল। তুমি ভাবলে 30 সেকেন্ডেরই তো একটা রিলস, একটু দেখে নিই, কিন্তু স্ক্রল করতে করতে যখন ঘড়ির দিকে তাকালে দেখলে কোথা থেকে 2 ঘন্টা ওভার হয়ে গেছে, তুমি টেরই পাওনি। তো এই ডিস্ট্র্যাকশানগুলোর ব্যাপারে কিন্তু তোমাকে সিরিয়াস হতে হবে এবং সতর্ক হতে হবে যে তোমার মাইন্ডটা যেন তোমার কন্ট্রোলে থাকে, তুমি যেন কোনো রকম ডিস্ট্র্যাকশনের ফাঁদে পা না দাও। মোবাইল ছাড়াও তোমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলো বা আদার্স যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেখান থেকে তোমার মাইন্ড ডাইভার্টেড হয়ে যায় পড়াশোনার দিক থেকে, সেই জায়গাগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো সবথেকে বড় সমস্যা কি, তারা প্রচুর পরিমাণে ইনফরমেশান তোমার কাছে এনে দেয়। সেখানে যতটা না প্রয়োজনীয় তথ্য থাকে তার থেকে অনেক বেশি থাকে অপ্রয়োজনীয় তথ্য। এই তথ্যগুলো যখন তোমার ব্রেনে জায়গা নিয়ে বসে থাকে, সেখানে এই পড়াশোনার তথ্যগুলো প্রবেশ করার জায়গা পায় না। তাই তোমাকে যতদিন তুমি প্রিপারেশনের মধ্যে রয়েছো, চেষ্টা করো সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে যতটা সম্ভব কম ব্যবহার করা যায়। ব্যবহার না করতে পারলে তো খুবই ভালো, কিন্তু চাও যদি ব্যবহার করতে হয় যতটা সম্ভব কম, বা কিছুটা সময় তোমার রিল্যাক্সেশনের জন্য রেখো, সেখানে তুমি ব্যবহার করো। আমি বলে দিলাম এই উইকলি টার্গেটের মধ্যে এই নয় যে সারা সপ্তাহ তুমি শুধু পড়াশুনো করবে। একটা দিন নিজেদের রেস্টের জন্য রাখতে পারো, সেই সময় তোমরা এই সোশ্যাল মিডিয়াম সাইটগুলো দেখো, সেই সময় তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও, পছন্দের বই পড়ো, কোনো একটা ভালো মুভি দেখো, একটু চারিদিকে ঘুরে ফিরে আসো। কিন্তু বাকি যেটুকু সময় তুমি পড়াশুনো করবে, সেটা যদি দিনে 3 থেকে 4 ঘন্টাও পড়াশুনো হয়, ওই পড়াশুনোর মাঝে কিন্তু সোশ্যাল মিডিয়াম সাইট, মোবাইল, ইউটিউব এগুলো দেখাদেখি করলে হবে না। ওই সময় কিন্তু এগুলো থেকে দূরে রাখতে হবে, এই ডিস্ট্র্যাকশানগুলোর থেকে কিন্তু তোমাকে অ্যালার্ট থাকতে হবে। নাহলে অনেক ভালো ব্রেনি স্টুডেন্ট আছে যারা প্রিপারেশন ভালো, যারা জানে, যারা বোঝে, কিন্তু এই ডিস্ট্র্যাকশানগুলো লাইফ থেকে দূর করতে পারেনি বলে সাকসেসফুল হতে পারেনি। তোমরা যেন এই ট্র্যাপে পা না দাও, আমি সেই জন্য শুরু থেকে তোমাদের সতর্ক করে দিলাম, ঠিক আছে? আরেকটা যে জিনিসটা বেশিরভাগ স্টুডেন্টরাই খোঁজে তাদের সাকসেসফুল হওয়ার জন্য, সেটা হলো সোর্স অফ মোটিভেশন। এখন মোটিভেশন জিনিসটা যতটা ভালো ঠিক ততটাই খারাপ। মোটিভেশন তোমাকে টেম্পোরারি কিছু কাজের জন্য একটা পুশ দিতে পারে, কিন্তু মোটিভেশন কিন্তু তোমাকে যে পার্মানেন্টলি সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে তা নয়। সেটা ডিপেন্ড করছে তুমি কোন সোর্স থেকে মোটিভেশনটা নিচ্ছ। অনেকে মোটিভেশনের জন্য বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও দেখে, ভালো মোটিভেশনাল ভিডিও দেখা, সেই মোটিভেশনাল ভিডিও যখন দেখে সেখান থেকে মোটিভেশন পায়ও, ফলে পরের দিন সে সারাদিন খুব স্টাডি করলো, তারপরের দিন স্টাডি করলো, ঠিক 3 দিনের মাথার থেকে সেই মোটিভেশনটা ডাউন হয়ে গেল, আবার যেই কি সেই হয়ে গেল। ফলে এটা খুব বেশি কাজের কাজ হলো না। তাই মোটিভেশন যেগুলো হয় না, সেগুলো খুব টেম্পোরারি হয় ভাই, এগুলোর লং লাস্টিং কিছু হয় না, এবং এগুলো কখনো সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। বেশিরভাগগুলোর কথা আমি বলছি, অনেকেই আছে তাদের ভিডিওতে বেশ কিছু ভালো কথা বলেন, আমি তাদের কথা বলছি না, আমি বেশিরভাগ যেগুলো মোটিভেশনাল ভিডিও হয়, ছোট ভিডিও, সেগুলোর কথা বলছি। কিন্তু আরেকটা সোর্স অফ মোটিভেশন আছে, যেটা হলো পাওয়ার অফ ম্যানিফেস্টেশন। না, হোয়াট ইজ পাওয়ার অফ ম্যানিফেস্টেশন? যখন তুমি কোনো একটা পরীক্ষা ক্লিয়ার করার চেষ্টা করছো, সেই পরীক্ষাটা পরে যখন রেজাল্ট বেরোবে, মাথায় রাখো পরীক্ষার যেদিন রেজাল্ট বেরোচ্ছে ওই পিডিএফে তোমার নাম আছে, তুমি চাকরিটা পেয়েছো এবং সেই অফিসটাতে তুমি বসে আছো। এটা নিজে রোজ সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমোতে যাওয়ার পর নিজের মনে ভাবো। এই যে ম্যানিফেস্টেশনটা, সেই ম্যানিফেস্টেশনটা তোমাকে রিজন দেবে ঠিক কী কারণের জন্য তোমার সাকসেসফুল হওয়া দরকার, ঠিক কী কারণে তোমার সফল হওয়া দরকার, পরীক্ষাটা ক্লিয়ার করা দরকার। যখন তুমি এই রিজনটাকে ফাইন্ড আউট করবে যে ঠিক কী কারণের জন্য তোমার এই চাকরিটাকে দরকার, সেটা হতে পারে তোমার পরিবারের আর্থিক অবস্থা, সেটা হতে পারে তোমার নিজের জন্য একটা পরিচয়, বা আর্থিকভাবে স্বাধীন হওয়া, যে কোনো কিছু। সেই রিজনটা তোমাকে যে কনস্ট্যান্ট মোটিভেশন দেবে, এই মোটিভেশনটা কিন্তু 2-3 দিনে ডাউন হবে না ভাই, এবং এই মোটিভেশনটা তোমাকে আলটিমেটলি সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই মোটিভেশনটা নয়।
তাই যদি তোমাকে রিয়েলি মোটিভেশন পেতে হয় সাকসেসফুল হওয়ার জন্য, 2-4টে মোটিভেট কথা নয়, নিজের জীবনের রিজনটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করো। ঠিক কী কারণে তোমার লাইফে চাকরিটা দরকার, তোমার কী কারণে সাকসেসফুল হওয়া দরকার। অ্যান্ড লাস্ট যে কথাটা বলবো, এতগুলো স্টেপ করার পরেও দেখা গেল হয়তো কোনো একটা পরীক্ষা তুমি দিলে, খুব আবেগ সহকারে দিলে, খুব কঠোর পরিশ্রম এবং পড়াশুনো করে গিয়ে তুমি পরীক্ষাটা দিলে, দেখা গেল তারপরেও হয়তো সেই পরীক্ষায় সাকসেসফুল তুমি হতে পারলে না। হয়তো কোনো কারণবশত সেই পরীক্ষায় তোমার ফেইলিয়ার চলে আসলো, তুমি ফাইনাল স্টেজে এক্সামটাকে ক্লিয়ার করতে পারলেন না। তখন কিন্তু ভেঙে পড়লে চলবে না। দেখো, আমি একটা কথা লিখেছি, যেটা হচ্ছে অ্যাকসেপ্ট ফেইলিয়ার অ্যান্ড সাকসেস ইকুয়ালি। চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে বর্তমানে যে বিশাল পরিমাণে ফর্ম ফিল আপ হয়, তার খুব অল্প পরিমাণে কিন্তু সেখানে ভ্যাকেন্সি থাকে, ফলে সেখানে ফেল হওয়ার চান্সেসটা বেশি থাকে। এছাড়া বর্তমানে চাকরির পরীক্ষাগুলোর যদি কথা বলি, এগুলো কিন্তু তোমার স্কুল লাইফের পরীক্ষাগুলোর মতন নয়। স্কুল লাইফের পরীক্ষাগুলো হচ্ছে সিলেকশন প্রসেস, ওখানে বোর্ড বা সরকার চাইতো স্টুডেন্টদের বেশি করে পাস করিয়ে দেওয়ার। ওয়ারাস কম্পিটিটিভ পরীক্ষাগুলো কিন্তু রিজেকশন প্রসেস, এখানে চেষ্টা করা হয় যাতে কীভাবে একটা ক্যান্ডিডেটকে ছাঁটাই করে যাওয়া, অল্প কিছু ক্যান্ডিডেটকে ওরা নিতে পারে। তাই তোমাকে এই পরীক্ষার মেন মোটিভটা বুঝতে হবে। এবং যদি কোনো একটা পার্টিকুলার পরীক্ষায় এতগুলো প্রিপারেশনের পরেও তুমি ফেল হয়ে যাও, তুমি ফাইনালি সফল না হতে পারো, তোমাকে মাথায় রাখতে হবে, একটা লেখা কোনো একটা জায়গায় পড়েছিলাম, একজনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা লেখা, সেটা হচ্ছে যে ফেলার ইজ নট অপোজিট অফ সাকসেস, ফেলার ইজ আ পার্ট অফ সাকসেস। তো ব্যর্থতা কিন্তু কখনোই সাফল্যের বিপরীত নয়, এটা সফল হওয়ার দিকের একটা স্টেপ। যে তুমি ব্যর্থ হয়েছো, যে ছেলেটা বা যে মেয়েটা পড়াশুনোই করছে না সারাদিন, যে কোনো রকম চেষ্টা নেই যার, কিন্তু স্বপ্ন দেখছে, তার তুলনায় তুমি চেষ্টা করে ব্যর্থ হয়েছো, এটা অনেক বড় পাওনা। হতে পারে সে এবার ব্যর্থ হয়েছে, পরের বার অথবা তার পরের বার সাকসেসফুল সে ডেফিনেটলি হবেই হবে, যদি সে তার পড়াশুনোয় এবং যদি সে তার প্রিপারেশনে সৎ থাকে। তো তাই আমি তোমাদেরকে সবাইকে আরও একবার দাদা হিসাবে বলবো, তোমরা এই স্ট্র্যাটেজিগুলোকে মেনে, এই 10টা দিক মেনে তোমাদের পড়াশুনোটাকে কন্টিনিউ করো। এর বাইরেও যদি তোমাদের কোনো রকম সাজেশন থাকে, কোনো রকম জিজ্ঞাসা কিছু থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও, আমি ডেফিনেটলি সেগুলোকে অ্যান্সার করব। পাশাপাশি বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন এবং আপডেটগুলোকে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থাকতে পারো। সেখানে বিভিন্ন পরীক্ষাগুলোর তোমার স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করা হয়, এক্সাম প্যাটার্ন নিয়ে ডিসকাস করা হয়, কোশ্চেন পেপার নিয়ে ডিসকাস করা হয়, সেগুলো তোমাদের অনেকটাই প্রিপারেশনে আপডেটেড রাখবে। থ্যাংক ইউ।